শিউলিবাড়ি নামের মতোই কোমল একটা গ্রাম। গ্রামটাকে বাইরে থেকে দেখলে মনে হয় এ যেন পৃথিবীর এক শান্ত কোণা, কিন্তু এই শান্তির নিচে চাপা পড়ে আছে একটি অদৃশ্য অজানা ভয়। ভোরবেলা পুকুরের জলে সূর্যের আলো পড়ে যখন চিকচিক করে ওঠে, তখন মনে হয় এই গ্রামে কোনো দিন কোনো অশুভ ছায়া পড়তেই পারে না। মানুষ যেমন মুখে হাসি রেখে ভিতরে কষ্ট লুকিয়ে রাখে, এই গ্রামটাও তেমনি। এই শান্তির নিচে চাপা পড়ে আছে একটা ভয়, একটা অদৃশ্য অজানা ভয়। সন্ধ্যা নামলে সেটা টের পাওয়া যায়। আলো কমতে না কমতেই গ্রাম যেন নিঃশ্বাস আটকে ফেলে। হাওয়া ভারী হয়ে ওঠে। বাঁশবাগানের ভেতর দিয়ে বাতাস গেলে এক অদ্ভুত শব্দ হয়, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে। মানুষজন দ্রুত বাড়ি ফিরে যায়, দরজা বন্ধ করে দেয়, জানালার কপাট লাগিয়ে দেয়। কারণ সবাই জানে রাতটা এই গ্রামের জন্য নয়। কিন্তু কেন? জানতে চান কেন গ্রামটা রাতের জন্য নয়? গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। দোতলা, ভাঙাচোরা, চারিদিকে আগাছা, দেওয়ালের শ্যাওলা জমে কালচে হয়ে গেছে, আর বারান্দার কাঠগুলো পচে গিয়েছে। দরজাটা সবসময় একটু খোলা থাকে, যেন কেউ অপেক্ষা করছে। এই বাড়িটা নিয়ে গ্রামের লোকজন কোনো কথা বলে না। যদি কেউ নতুন এসে জিজ্ঞেস করে, শচীনবাবুর বাড়িটা কোন দিকে জানেন নাকি? আপনি বুঝি এই গায়ে নতুন? তা আপনি কি করে জানলেন? যদি আপনি এই গায়ের হইতেন তাহলে কি আর ও বাড়ি মুখ হওয়ার নাম নিতেন? রাম 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 রাম। শুনুন, ভালো কথা বলছি, ও বাড়ির নাম ভুল করে মুখে আনবেননি। এমনটাই হতো। যদি কেউ এসে নতুন জিজ্ঞেস করতো, তারা শুধু বলতো, ওদিকটায় যায়ও না, ওদিকটায় যায়ও না। ভয়ে দিনের বেলাতেও সে রাস্তায় যাও তো দূর, সেই নামও কেউ নিতেন না। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আজও মানুষ ভয়ে সে বাড়ির নাম মুখে আনে না? রায়বাড়ি বিশাল জমিদারি ছিল এক সময়, তবে সময়ের সাথে সাথে এখন তা প্রায় বিলুপ্তির পথে। সেই বংশের একমাত্র ছেলে শচীন, সে আজ বিয়ে করে ফিরছে নতুন বউ নিয়ে। এই বিয়ে তার প্রথম বিয়ে নয়, তার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েটা টেকেনি। বিয়ের কিছু মাস পর বউটি হঠাৎ মারা গেল। কেন মারা গেল তা কেউ জানে না, সেটা যেন একটা রহস্য। সেই ঘটনার কিছু বছর পরের কথা। আজ নতুন বউ নিয়ে গ্রামের রাস্তা দিয়ে ফিরছে শচীন। এই বাড়িতে তার নতুন বউ হয়ে এলো মাধবী। বিয়ের দিন আকাশটা যেন কেমন এক অদ্ভুত রকমের ঘোলাটে আর মেঘলা ছিল। না বৃষ্টি না রোদ, একটা চাপা অস্বস্তি চারিদিকে। মাধবী পালকিতে বসে গ্রামে ঢুকছিল। তার গায়ে লাল বেনারসি, কপালে সিঁদুর, চোখে স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন খুব বেশিক্ষণ টিকল না। গ্রামের লোকজন তাকে দেখে হাসল না, কেউ আশীর্বাদও করল না, বরং কেউ কেউ মুখ ঘুরিয়ে নিল। একজন বৃদ্ধা খুব আস্তে বলেছিল, আবার আবার এসেছে ও, আবার ওকে ফিরিয়ে আনবে, ওরা ওরা আবার ওকে ফিরিয়ে আনবে, তুমি দেখে নিও। শব্দটা খুব ছোট্ট ছিল, কিন্তু মাধবীর কানে সেই কথাগুলো যেন বাজতেই লাগলো। তার স্বামী শচীন তার পাশে হাঁটছিল। তার চেহারায় কোনো উচ্ছ্বাস নেই। নতুন বউ পাশে নিয়ে হাঁটার মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা তার মধ্যে থাকার ছিল, শচীনের মধ্যে তার কোনো উচ্ছ্বাসই প্রকাশ পাচ্ছে না। না চেহারায় আছে কোনো আনন্দ, আর না আছে কোনো উত্তেজনা। মাধবী একবার তার দিকে তাকিয়ে বলল, সবাই এমন করছে কেন? শচীন একটু থামল, তারপর বলল, আরে গ্রামের লোকজন এমনই। কিন্তু তার স্বরটা বিশ্বাসযোগ্য ছিল না, যেন সে কিছু লুকোতে চাইছে। বাড়ির সামনে পৌঁছাতে মাধবীর বুকটা কেমন করে উঠল। এই বাড়িটা যেন অন্যরকম, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। পাখির ডাক নিয়ে কোনো প্রতিবেশী পর্যন্ত আসেনি তাকে দেখতে, কেউ আসেনি তাকে বরণ করে ঘরে ঢোকাতে। শুধু চারদিকে বাতাস,
দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই মাধবীর মনে হলো কেউ তাকে দেখছে, খুব কাছ থেকে দেখছে। ঘরের ভেতরে অন্ধকার, সাথে সাথে গন্ধ, দেওয়ালের রং উঠে গেছে, কোথাও কোথাও ফাটল। মাধবী পা রাখতেই মেঝে থেকে একটা ঠান্ডা অনুভূতি উঠল, যেন এই বাড়ি অনেক দিন ধরে কারো অপেক্ষায় ছিল। এখন তাকে সে পেয়েছে। শুধু চারদিকে এক অদ্ভুত নীরবতা, যেন মনে হচ্ছে কেউ লুকিয়ে তাকে দেখছে, তাকে পরীক্ষা করছে, তাকে স্বাগত জানাচ্ছে। কিন্তু তারা দুজন ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। সন্ধ্যার পরেই প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটল। মাধবী রান্নাঘরে ছিল। হঠাৎ সে স্পষ্ট শুনল কারোর পায়ের শব্দ। ধীরে ধীরে কেউ যেন টেনে টেনে হাঁটছে। সে ভেবেছিল শচীন, কারণ সে বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। কি গো, শুনছ? কোনো উত্তর নেই। শব্দটা থেমে গেল। মাধবী বাইরে এসে দেখল শচীন উঠোনে বসে আছে। তুমি ভেতরে ছিলে? শচীন মাথা নাড়ল। না তো। মাধবীর গা কাঁপতে লাগলো, কারণ তারা দুজন ছাড়া তো বাড়িতে আর কেউ ছিল না। মাধবী কিছু না বলেই নিজেকে সামলে নিল। রাত নামল। আজ তাদের বিয়ের পর প্রথম রাত। কিছুটা ভয় আর সংকোচে সে বসে আছে ঘরে। ঘরের ভেতরে কুপিবাতির আলো জ্বলছে। বাইরে অন্ধকার এত ঘন যেন মনে হচ্ছে হাত বাড়ালেই ধরা যাবে। মাধবী বিছানায় বসে আছে। তার বুক ধড়ফড় করছে, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। হঠাৎ শচীন দরজা খুলে ভেতরে ঢুকল, কিন্তু সে অদ্ভুতভাবে চুপ। তার চোখ যেন বারবার দরজার দিকে চলে যাচ্ছে। হঠাৎ পায়েলের শব্দ। কেউ যেন ধীরে ধীরে সেই দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। মাধবীর বুকটা ধক করে উঠল। সে ফিসফিস করে বলল, তুমি তুমি শুনতে পেলে? শুনলে তুমি? শচীন একদম স্থির। তার মুখে যেন রক্ত নেই, মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। শব্দটা আবার এলো, এইবার আরও কাছে, যেন ঠিক দরজার বাইরেই কেউ হাঁটছে। মাধবী উঠে দাঁড়াতে যাচ্ছিল, ঠিক তখনই শচীন তার হাত চেপে ধরল। না 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 না, তুমি দরজার কাছে একদম যাবে না। তার গলাটা কাঁপছিল। তুমি দরজা একদম খুলবে না। কেন? কোনো উত্তর নেই। শচীন হঠাৎ গিয়ে উঠে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর ঘরের বাতিটাও নিভিয়ে দিল। ঘরটা যেন অন্ধকারে ডুবে গেল, কিন্তু শব্দটা থামল না, বরং এখন সেটা জানালার কাছে, তারপর ঘরের ভেতরে। মাধবী নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে স্পষ্ট অনুভব করলো যে তারা ছাড়াও আরও কেউ আছে। তারপর তার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস, যেন কেউ তার কানে কানে গিয়ে বলছে, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। মাধবী চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে তার কোনো শব্দ বেরোলো না। সেই রাতেই তার নতুন জীবনের শুরু নয়, বরং শেষের শুরু হয়ে গেল। রাতটা কী করে কেটে গেল সেটা মাধবী নিজেও বলতে পারল না। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঢোকার পর যখন ঘরটা একটু একটু পরিষ্কার হতে লাগলো, তখনই সে বুঝতে পারল যে না, সে এখনও বেঁচে আছে। কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত কিছু বদলে গেছে। শরীরটা যেন ভারী ভারী লাগছিল। চোখের নিচের কালো দাগ। মনে হচ্ছিল যেন পুরো রাত সে জেগেছিল না, বরং কেউ তার ভেতর থেকে শক্তিটা টেনে নিয়েছে। শচীন তখন উঠোনে বসেছিল, মাথা নিচু করে, চোখগুলো লাল। মাধবী দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে দেখল। তার মনে হচ্ছিল এই মানুষটা কিছু লুকোচ্ছে। মাধবী তার কাছে গিয়ে বলতে লাগলো, কাল রাতে ওটা কী ছিল? শচীন কোনো উত্তর দিল না, মাথাও তুলল না, শুধু ছোট্ট করে উত্তর দিল, কিছু হয়নি। মাধবী চুপ করে গেল। সে স্পষ্ট বুঝতে পারল যে শচীন তার থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু তার মনেও জেদ জন্মালো। যে করেই হোক সে জানবেই। দিনটা কেমন যেন অস্বাভাবিকভাবে স্বাভাবিক ছিল। সূর্যের আলো, পাখির ডাক, রান্নাঘরের কাজ সব মিলিয়ে ঠিকঠাকই চলছিল, কিন্তু মাঝে মাঝেই মাধবীর মনে হচ্ছিল তাকে কেউ দেখছে। পেছনে ফিরে তাকাতেই আর কাউকে সে দেখতে পায় না। দুপুরবেলা শচীন বাইরে গেছে, মাধবী একা। বাড়ির ভেতরে নিস্তব্ধতা,
সে ঘরের কোণে রাখা একটা পুরনো কাঠের আলমারির সামনে দাঁড়ালো। আলমারির আয়নাটা একটু খোলা, দাগ পড়া, তবুও নিজের মুখ দেখা যায়। সে ধীরে ধীরে চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ তার হাতটা যেন থেমে গেল, কারণ আয়নায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একটা মেয়ে। মাধবীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মেয়েটার মুখ ফ্যাকাশে, চোখ দুটো গভীর এবং অস্বাভাবিক কালো, চুলগুলো এলোমেলো, যেন অনেক দিন আঁচড়ানো হয়নি। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। তাকে দেখে মাধবীর ভয়ে হাত থেকে চিরুনি পড়ে গেল। সে ঝট করে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। আবার সে আয়নাতে থাকাতেই মেয়েটা আরও কাছে। এবার তার মুখ মাধবীর কাঁধের উপর ঝুঁকে আছে। সে ঠোঁট নাড়ালো, মাধবী হঠাৎ চিৎকার করে উঠল, কে 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 তুমি? তুমি কেন এসেছো এখানে? কি চাও তুমি? শুধু হাসির শব্দ। কেন এসেছি? তুই জানতে চাস আমি কেন এসেছি? বেশ, সব জানবি তুই। ভয়ে মাধবী চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর আবার সাহস করে তাকালো। আয়নায় সে একা। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু তার নিজের হাঁপানোর শব্দ। সে বুঝল এটা কল্পনা নয়। সেদিন বিকেলে সে পাশের বাড়ির কুমুদিনীর কাছে গেল। কুমুদিনী দরজা খুলতেই মাধবীর মুখ দেখে থমকে গেল। কেন এসেছিস তুই এখানে? কি হয়েছে তোর? মাধবী ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তার হাত কাঁপছিল। আমি আমি কাউকে দেখেছি। আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কুমুদিনী কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে বলল, তুই কোথায় দেখেছিস কাকে? আয়নাতে। মাধবী অবাক। তো তুমি কি করে জানলে? কারণ তুই ওই বাড়িতে একা নোস। ঘরের ভেতর হাওয়া যেন ভারী হয়ে উঠল। কুমুদিনী দরজার খিলটা আরও শক্ত করে লাগালো। তারপর খুব নিচু গলায় বলল, তোর আগে শচীনের আরেকটা বিয়ে ছিল, চন্দ্রিমা। নামটা শুনেই মাধবীর গাটা কেঁপে উঠল। সে ছিল শচীনের আগের পক্ষের স্ত্রী। কিন্তু সে তো মরে গেছে। সে মরে গেছে, কিন্তু সে বাড়ি থেকে যায়নি। সে ওই বাড়িতেই আছে। মাধবীর গলাটা শুকিয়ে গেল। ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। ওর মৃত্যুর পর প্রত্যেকটা রাতে ওই একই পায়েলের শব্দ শোনা যেত। হঠাৎ একদিন ওকে উঠোনে পাওয়া গেল। সে মৃত, কিন্তু কেউ বুঝতে পারেনি ওর কি করে মৃত্যু হয়েছে। সে মৃত্যু যেন একটা রহস্য। তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকেনি। কিন্তু শচীন কেন যায়নি? কুমুদিনী চুপ করে গেল। তার চোখ অন্যদিকে সরে গেল। শচীন চেষ্টা করেছিল এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবার, কিন্তু চন্দ্রিমা ওকে যেতে দেয়নি। ওই যেন ওকে ওখানে আটকে রেখেছে ওই বাড়িতে। ঘরের ভেতর নীরবতা। মাধবীর মাথার ভেতর সব ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তুই সাবধানে থাক, ওকে একদম রাগাবি না। মাধবীর গাটা শিউরে উঠল। ও এখনও ওই বাড়ির মালকিন, আর তুই ওর জায়গাটা নিয়েছিস। বাড়ি ফেরার সময় সূর্য ডুবে যাচ্ছিল, আকাশটা লালচে। মাধবীর মনে হচ্ছিল এই আলোটা যেন রক্তের মতো। বাড়ির সামনে এসে সে থামল। দরজাটা আগের মতোই হাত খোলা। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল। মনে হলো কেউ অদ্ভুতভাবে তাকে স্বাগত জানাচ্ছে। রাত নামতে খুব বেশি দেরি হলো না। সেই রাত যেটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ঘরের ভেতর অন্ধকার। শচীন আজ আরও চুপচাপ। হঠাৎ সেই পায়েলের শব্দ, কিন্তু আজকে যেন সেটা অন্যরকম। সেটা ধীরে নয়, বরং রাগে ভরা। কেউ যেন রেগে তার দিকে এগিয়ে আসছে। শচীন হঠাৎ ঘুরে দাঁড়ালো। আজ একদম দরজা খুলবি না। তার গলায় আতঙ্ক, কিন্তু মাধবীর চোখে তখন অন্য কিছু। সে যেন জানতে চায় কি হয়েছিল সেই মেয়েটার সাথে, কেন সে এখনও এই বাড়িতে আটকে আছে। তার ভয়ের থেকেও বড় যেন সত্যটা জানার ইচ্ছা। শব্দটা খুব কাছে আসছিল। মাধবী ধীরে ধীরে দরজার দিকে এগোলো। হঠাৎ শচীন চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে দরজাটা খুলে গেছে। অন্ধকার উঠোন, আর সেখানে কেউ দাঁড়িয়ে আছে। সাদা চুল, সাদা শাড়ি, চোখের নিচে কালো দাগ, মাথায় রক্ত, চুলগুলো উস্কো খুস্কো এবং খোলা। মাথাটা একটু কাত করেই সে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে মুখ তুলল, আর চোখটা যেন সরাসরি মাধবীর দিকে। আমার জায়গায় কে?
মাধবীর বুকের ভেতরটা জমে গেল। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বাতাসও যেন থেমে গেল। মাধবী দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে, আর সামনে অন্ধকার উঠোন, আর সেই অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে চন্দ্রিমা। সাদা শাড়ি, মাটি ছুঁয়ে থাকা চুল, আর শরীরটা অস্বাভাবিকভাবে স্থির, যেন কাউকে সে চিনতে চেষ্টা করছে। মাধবীর পা জমে গেছে, চোখ সরাতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো। পায়েলের শব্দ এবার স্পষ্ট। আলো নেই, চারদিক অন্ধকার, তবুও যেন তার মুখ দেখা যাচ্ছে। ফ্যাকাশে প্রাণহীন, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, কালো এবং গভীর। সে থামল ঠিক দরজার সামনে। তার ঠোঁট নড়ল। আমার জায়গায় কে? কে আমার জায়গায়? মাধবীর গলা শুকিয়ে কাঠ, শব্দ বেরোলো না। পেছন থেকে শচীনের কাঁপা গলা, দরজা বন্ধ করো। মাধবী যেন শুনতেই পেল না। মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করল। তার চোখে এবার অন্য কিছু, একটা ঠান্ডা কৌতূহল। তুই নতুন? মাধবীর গা কাঁপছে, তবুও সে ফিসফিসে বলল, তুমি কে? কে তুমি? এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। তারপর মেয়েটার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তুই জানতে চাস আমি কে? আমি এই বাড়ির বউ। মাধবীর বুকের ভেতরটা ধক করে উঠল। পেছন থেকে শচীন দৌড়ে এসে দরজাটা বন্ধ করে দিল। ঘরের ভেতর অন্ধকার। পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ, শচীন ফিসফিস করে বলল, কিন্তু তার গলায় আতঙ্ক স্পষ্ট। মাধবী ধীরে ধীরে ঘুরে তাকালো তার দিকে। তার চোখে কোনো ভয় নেই, আছে প্রশ্ন। ও কে? কে ও? ও কেন ফিরে এসেছে বলো? শচীন চুপ। সে মাথা নিচু করে রইল। কিছু না, মিথ্যে বলো না, সত্যি করে বলো ও কেন এসেছে? ওর সাথে কি করেছিলে তুমি? দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। দুজনেই স্থির হয়ে গেল। দরজাটা যেন কাঁপছে, আরও জোরে জোরে শব্দ করছে। তারপর সেই পায়েলের শব্দ, দরজার ঠিক বাইরে হাঁটার শব্দ। মাধবীর নিঃশ্বাস আটকে গেল। তারপর একটা কণ্ঠস্বর খুব কাছ থেকে, কেউ বলছে, দরজা খোল, খোল বলছি। আমি এসেছি, আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। খোল বলছি দরজা। মাধবীর গা ঠান্ডা হয়ে গেল, কারণ এই গলাটা তার নিজের। সে শচীনের দিকে তাকালো। শচীনের চোখ বিস্ফোরিত। সে ফিসফিস করে বলল, ও তোকে নকল করছে। মাধবীর শরীর কাঁপতে লাগলো। বাইরে থেকে আবারও সেই গলা, খোল না, আমি তো তুই। তারপর আবার সে বিকৃত হাসি। শচীন হঠাৎ মাধবীর হাত ধরে টেনে তাকে বিছানার দিকে নিয়ে গেল। চুপ করে থাক, একদম কোনো কথা বলবি না। তার গলা শুকনো। আজ রাতে কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না, ও চলে যাবে। মাধবী তাকিয়ে রইল তার দিকে। কে ও? শচীন আর চুপ থাকতে পারল না। তার চোখ বন্ধ হয়ে এলো। ও চন্দ্রিমা। নামটা শুনতেই যেন ঘরের ভেতর হাওয়া থেমে গেল। মাধবীর বুকের ভেতরটা থক করে উঠল। তোমার বউ? শচীন ধীরে ধীরে মাথা নাড়ল। সে তো মরে গেছে। কিন্তু কিন্তু সে যায়নি। ঠিক তখনই এই দরজার ওপার থেকে ফিসফিসে শব্দ। মিথ্যা বলছিস, মিথ্যা বলছিস, মিথ্যে কথা বলছিস। তুই জানিস আমি কিভাবে মরেছি? মাধবীর চোখ বড় হয়ে গেল। শচীনের মুখ ফ্যাকাশে। বল না, বল বল, কি করে মেরেছিস তুই আমাকে? হঠাৎ দরজা একটা জোরে ধাক্কা। দরজাটা কেঁপে উঠল। মাধবী চিৎকার করে উঠল। শচীন কাঁপতে কাঁপতে বলল, আমি চাইনি, আমি সত্যি চাইনি এমনটা করতে। তাহলে কেন ঠেলেছিলি আমাকে? কেন ঠেলেছিলি? মাধবীর মাথায় যেন বাজ পড়ল। সে ধীরে শচীনের দিকে তাকালো। ও কি বলছে? কি করেছিলে তুমি ওর সাথে? বলো। শচীন ভেঙে পড়ল। ও তো সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। আমি কিছু করিনি। মিথ্যা কথা, মিথ্যা কথা। তুই মেরেছিস আমাকে, তুই মেরেছিস আমাকে। আমাকে তুই সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলিস। আমি চাইনি। রাগে সেদিন এমনটা হয়েছিল। ঠিক তখনই দরজাটা নিজে থেকে খুলে গেল। ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঢুকে পড়ল। দরজার ফাঁকে দাঁড়িয়ে চন্দ্রিমা। এবার তার মুখে আর কোনো হাসি নেই। তার চোখ দুটো জ্বলছে। সে ধীরে ভেতরে ঢুকল।
তার পা মাটিতে ছুটছে না পুরোপুরি। মাধবী পিছিয়ে গেল। শচীন স্থির, সে যেন নড়তে ভুলে গেছে। তুই আমাকে ঠেলেছিলিস। তার গলা আর কাঁপছে না, বরফের মতো ঠান্ডা। আমি রেখেছিলাম তোকে, কিন্তু তুই সব দাঁড়িয়ে দেখছিলিস। তুই আমাকে ইচ্ছে করে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলিস। আমাকে ক্ষমা করে দাও চন্দ্রিমা। চন্দ্রিমা ধীরে ধীরে মাথা নাড়ল। ক্ষমা করবো তোকে আমি? হ্যাঁ, আমি এতদিন অপেক্ষা করেছি শুধু এই রাতটার জন্য। সে হাত বাড়ালো, তার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সে শচীনের গলা চেপে ধরল। শচীন ছটফট করতে লাগলো। মাধবী চিৎকার করল, না না, কিছু করো না ওকে। কিন্তু কেউ শুনল না। শচীনের চোখ উল্টে গেল। ধীরে ধীরে তার শরীর স্তব্ধ হয়ে গেল। চন্দ্রিমা ধীরে ঘুরে দাঁড়ালো। এবার তার চোখ মাধবীর দিকে। মাধবীর বুকের ভেতরটা জমে গেল। সে ফিসফিস করে বলল, আমি কিছু করিনি। চন্দ্রিমা ধীরে ধীরে এগিয়ে এলো। আমি জানি তুই কিছু করিসনি। সে আরও কাছে এলো। মাধবী আর পেছনে যেতে পারল না। চন্দ্রিমা তার মুখের কাছে মুখ আনল। তুই শুধু আমার জায়গা নিয়েছিস। মাধবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি চলে যাব। না, তুই থাকবি। তুই আমার কাছে, আমার সাথে এই বাড়িতেই থাকবি। ঘরের ভেতর হাওয়া যেন থেমে গেল। কেন জানিস? কারণ তুই আমার সতীন। তারপর থেকে মাধবীর আর কোনো খোঁজ পায়নি কেউ। আজও শিউলি বাড়িতে গ্রামের মানুষরা বলে, রাতের দিকে যদি ওই বাড়ির দিকে যাও আর যদি শুনতে পাও কোনো পায়ের আওয়াজ, কেউ যদি তোমার নাম ধরে ডাকে, ভুলেও পিছনে চাইয়া দেখবা না, কারণ ওরা এখনো কাউকে খুঁজছে।